Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। প্রকাণ্ড লাভ মেরে সে দেওয়াল টুকরে চার্চের গোরস্থানের মধ্যে ঢুকে পড়ল। আমি ওকে দেখতে পেয়েছি ওকে দেখতে। নমস্কার সকলকে, আপনারা শুনছেন এসবি অডিও ওয়ার্কস। আর আজকে আমাদের এসবি অরিজিনালসে হরর স্পেশাল গল্প ভ্যাম্পায়ার অফ ক্রগলিন গ্রাঞ্জ। গল্পের লেখক উইলিয়াম রাশনেক টেন। ওনার জন্ম হয় 1953 সালে। ইনি ছিলেন একজন বিশিষ্ট আমেরিকান লেখক এবং গবেষক। তিনি তার বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং ইতিহাস বিষয়ক লেখার জন্য সুপরিচিত ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে শিক্ষকতা পেশায় যুক্ত হন। টেমের প্রথম বই দ্য ফারসাইটস এনিগমা প্রকাশিত হয় 1985 সালে, যা তাকে পাঠকদের মধ্যে জনপ্রিয় করে তোলে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এসবি অরিজিনালস। আজকে গল্প পাঠে শুভম, এমার চরিত্রে সুইপসিতা, ভ্যাম্পায়ারের চরিত্রে অনল, গর্ডন, অ্যান্ড্রিউ এবং রক্ষীর চরিত্রে আমি, গল্পের সূত্রধার সুস্মিত। ইংল্যান্ডের কাম্বারল্যান্ডের একটি বাড়ির নাম ক্রগলিন গ্রাঞ্জ। ফিশার নামের একটি পরিবার 100 বছরেরও বেশি সময় ধরে এই বাড়ির মালিক ছিল। তবে গত শতকে তারা বাড়িটি অ্যান্ড্রু, গর্ডন এবং এমা নামের 3 ভাই বোনের কাছে ভাড়া দিয়ে অন্যত্র চলে যায়। 3 ভাই বোন খুব সহজেই সব কিছু গুছিয়ে নেয় এবং পাড়াপড়শির সঙ্গে তাদের সখ্যও গড়ে ওঠে। গ্রীষ্মের এক গরমের দিনে নোনা ধরা বাতাসে কাজকর্ম করা অসম্ভব। 3 ভাই বোন দ্রুত রাতের খাবার খেয়ে নিল। তারপর তারা এসে বসল বারান্দায়, একটু ঠান্ডা বাতাসের পরশ পাওয়ার আশায়। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। লন এবং বাগান স্নান করছে অমল ধবল জোছনায়। অনেকক্ষণ বসে গল্প করার পরে ওদের মধ্যে ক্লান্তি চলে এলো। তারপর ভেতরে গিয়ে তারা যে যার ঘরে চলে গেল। এমন গরম পড়েছে, ঘুমায় কার সাধ্য। জানালার ঝাঁপ খুলে রেখে বালিশগুলো স্তূপ করে তাতে হেলান দিয়ে বসল এমা। নিচতলার এ ঘরের জানালা দিয়ে দিব্যি চাঁদ দেখা যায়। এমা বসে বসে চাঁদের আলো উপভোগ করতে লাগলো। হঠাৎ তার মনে হলো দুটো আলোক বিন্দু যেন গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে। অ্যান্ড্রু, ওই দেখ, ওই যে কি যেন আমাদের দেখছে। ওই যে ওই গাছটার আড়াল থেকে দেখ 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 ভালো করে। কোথায় কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কি যাতা বলছিস এমা? কোথায় কোথায় দিদি? এই গাছগুলো তাদের বাড়িটার লনকে গাঁয়ের গির্জার কবরখানা থেকে আলাদা করেছে। প্রথমে আলোকবিন্দু দুটোকে জোনাকি পোকা বলে ভ্রম হলো তরুণী এমার, কিন্তু ওগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখতে পেল ওগুলো ক্রমে কাছে আসছে। অ্যান্ড্রু, গর্ডন, প্লিজ দেখ ওগুলো আরো কাছে আসছে রে। দেখ দেখ প্লিজ, আমার কিন্তু ভয় লাগছে। মনে হলো কালো একটা ছায়ার সঙ্গে তারা যেন লেপ্টে আছে। চাঁদের আলো পড়া গাছের ছায়াও নয়, তার চেয়েও কালো ছায়া। এমা আঁতকে উঠল দেখে। ওই ছায়াটা এগিয়ে আসছে তাদের বাড়ি লক্ষ্য করে। মাঝে মাঝে লনের গাছের ছায়ায় হারিয়ে যাচ্ছে, তারপর আবার উদয় হচ্ছে।
যত এগোচ্ছে ততই আকারে বড় হয়ে উঠছে ওই অশুভ ছায়াটি, এবং ক্রমে কাছে আসছে, আরো চলে আসছে আরো কাছে। ভয়ে কাঠ হয়ে গেল এমা। গলা ফাটিয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু গলা শুকিয়ে যেন মরুভূমি। একটুও রা বেরোলো না। ও নড়াচড়া করতেও ভয় পাচ্ছে, পাছে সামান্যতম শব্দেও ছায়াটা ওর দিকে ছুটে আসে। কাঁচের জানালা আর কাঠের পাতলা ফালি ওই ছায়ামূর্তিকে এক মুহূর্তের জন্য রুখতে পারবে না, সেটা ভালো করেই জানে এমা। আতঙ্কিত মেয়েটি দেখল ছায়াটি হঠাৎ করে একদিকে ঘুরে দাঁড়ালো। ওটা সোজা ওর দিকে আসার বদলে ঘুরে অন্যদিকে বাড়িতে ঢুকবার মতলব করছে, এমন ভাবনা মাথায় উদয় হলো এমার। লম্বা কালো ছায়ামূর্তিটি চোখের আড়াল হতেই সে এক লাফে বিছানা থেকে নেমে ছুটল হলঘরের দরজার দিকে। দরজার গোলাকার হাতলে মাত্র হাত রেখেছে এমা, তখনই কানে ভেসে এলো রক্ত হিম করা নখের আঁচড়ের শব্দ। খচখচ করে কেউ যেন জানালায় নখ দিয়ে আঁচড় কাটছে। ঘুরতেই সে দেখতে পেল একটা বিভৎস বাদামি রঙের মুখ, আগুনের মতো গনগনে লাল চোখ মেলে তার দিকেই তাকিয়ে আছে। ছায়ামূর্তিটি ফ্রেঞ্চ উইন্ডোতে আঁচড় কাটছে। জানালাটি ভেতর থেকে বন্ধ। শক্ত কাঠের এই জানালা ভাঙা সহজ নয় ভেবে একটু স্বস্তি পেল এমা। সে বেডরুমের দরজা খুলে হলরুমে পালাবে ভেবেছিল, কিন্তু টানাটানি করেও 100 বর্ষের পুরনো ছিটকিনি খোলা গেল না। নিজের ঘরে বন্দি হয়ে গেল এমা। দর্শন লোকটা আবার আঁচড় কাটল সারশিতে। তারপর নখ দিয়ে জানালার কাঁচ আটকে রাখা সীসা খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে লাগলো। আবার চিৎকার করার চেষ্টা করলো এমা, বদলে হালকা গোঙানি বেরিয়ে এলো 2 ঠোঁটের ফাঁক দিয়ে। হীরক আকৃতির একখণ্ড সারসি হেলে পড়ল ভেতরের দিকে। মেঝেতে পড়ে চৌচির হলো সেটা। লম্বা হাড্ডিসান একটা আগুন সদ্য সৃষ্ট ফাঁক দিয়ে প্রবেশ করল ভেতরে। জানালার ছিটকিনি খুঁজে পেতে এক টানে খুলে ফেলল সেটা। এমা এক লাফে বিছানার ওপর উঠে পড়ল ক্লজেটের ভিতরে ঢুকে পড়ার আশায়, কিন্তু তার আগেই ভৌতিক মূর্তিটা লাফ মেরে ঢুকে পড়ল তার ঘরে। লম্বা লম্বা আঙুল দিয়ে ওর চুলের মুঠি চেপে ধরল এবং ওকে বিছানার উপর থেকে অর্ধেকটা শরীর টেনে নামিয়ে গলায় বসিয়ে দিল তার দাঁত। কামড়টা যেন গলায় ভীমরুলের দংশনের মতো বসল। যন্ত্রণায় আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার করল এমা। কে আছে ভেতরে? দরজা খোলো, দরজা খোলো, দরজা দরজা খোলো দিদি। শুনতে পেল ওর ভাইয়েরা চিৎকার করছে এবং দরজায় দমাদম আঘাত করছে। ওদের সাড়া পেয়ে দানবটা এমাকে ছেড়ে দিয়ে আবার জানালা গুলে ছুটে পালালো। অ্যান্ড্রু এবং গর্ডন যখন দেখলো দরজা খুলছে না, তখন প্রচণ্ড ধাক্কা মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে তারা দেখে তাদের বোন চিৎ হয়ে পড়ে আছে, অজ্ঞান অবস্থায়, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। ফ্রেঞ্চ উইন্ডোর ওপাশে চন্দ্রালোকিত লনে প্রথমে কিছুই ঠাহর হলো না চোখে। তারপর গর্ডন চেঁচিয়ে উঠল, আমি ওকে দেখতে পেয়েছি, ওকে দেখতে। সে লম্বা একটা দেহের দিকে আঙুল তুলে দেখালো। ওটা বড় একটা ওক গাছের নিচ দিয়ে ছায়ার মধ্যে ছুটে পালাচ্ছে। একটুও দ্বিধা না করে সে ছায়ামূর্তিটির পেছন ধাওয়া করল, কিন্তু তার চেয়ে দানবটার গতি দ্বিগুণ। প্রকাণ্ড লাভ মেরে সে দেওয়াল টুকরে চার্চের গোরস্থানের মধ্যে ঢুকে পড়ল। গর্ডন পাথুরে দেওয়ালটার কাছে এসে শুধু পাথরের কবর আর পাথাল কুঠুরি ছাড়া কিছুই দেখতে পেল না। সেই ছায়ামূর্তি
পালিয়ে গেছে। হতাশা এবং রাগ নিয়ে সেই বোনের কাছে ফিরে এলো। এমা এতক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে। অ্যান্ড্রু একটা ভেজা তোয়ালে দিয়ে তার গলার ক্ষত মুছে দিচ্ছে। কে 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 হয়েছিল? অ্যান্ড্রু অ্যান্ড্রু আমার তো কিছু মনে পড়ছে না। আজকে বাকি রাতটা আমরা পাহাড়ায় থাকবো, কাল সকালেই ট্রেনে চলে যাবো লন্ডন। কি বলছো অ্যান্ড্রু? এই তো গর্ডন এসে পড়েছে। তুমি দেখতে পেয়েছো কে কে আমাকে হামলা করেছিল? না, গোরস্থানে ওটা পালিয়ে গেছি। তবে শয়তান যেই হোক, অ্যান্ড্রু ঠিকই বলেছি, এখানে আর থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে আমরা চলে যাব। আমরা কত ভালো আছি এখানে। একটা ঘটনা ঘটলো আর তাই ভয় পেয়ে পালিয়ে যেতে হবে। এমা দয়া করে বোঝ, ভালো করে ভেবে দেখ। এমা ভালো করে ভেবে দেখ। দিদি তুই বুঝতে পারছিস না, সামনে সমূহ বিপদ। ও আবার আসলে আমরা কি করবো তখন? চল দিদি, চল। দুই ভাই তাদের ছোট বোনকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু গো ধরে রইল এমা। তো আমরা এই বাড়ি 7 বছরের জন্য ভাড়া নিয়েছি, আর এখানে এসেছি 1 বছরও হয়নি। এই বাড়ির ভাড়াও গুনতে হবে একদিকে, আবার অন্যদিকে নতুন বাসা ভাড়া করার ক্ষমতাও তো আমাদের নেই। বোনের যুক্তি অনিচ্ছা সত্ত্বেও মেনে নিল দুই ভাই। খবর শুনে পরদিন স্থানীয় এক রক্ষী এসে বলল, ও নিশ্চয়ই কোনো উন্মাদের কাজ, কোনো পাগলাগারদ থেকে পালিয়েছে মনে হচ্ছে। তবে সে দ্বিতীয়বার আর হামলা চালাবার চেষ্টা করবে বলে তো মনে হয় না। তাই ওরা ক্রগলিন গ্রাঞ্জেই থেকে গেল। তবে অ্যান্ড্রু এবং এমা ওদের ঘর অদল বদল করল। এমা এখন রাতের বেলা জানালার ঝাঁপ ফেলে রাখে, আর তার দুই ভাই গুলি ভরা পিস্তল সবসময় সঙ্গে রাখে। শীতকালটি কেটে গেল কোনো ঘটনা ছাড়াই। তবে মার্চ মাসে একটা ঘটনা ঘটল। জানালার ঝাঁপে নখের খচর মোচর আঁচড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল এবার। তাকিয়ে দেখে জানালার ঝাঁপের উপরে একটি সার্সি, যেটি বন্ধ করা সম্ভব হয়নি, সেখান থেকে সেই ভয়ঙ্কর বাদামি মুখটা ওর দিকে কটমট করে তাকিয়ে আছে। ভয়ে গগন বিদারী চিৎকার দিল এমা। তার দুই ভাই পিস্তল বাগিয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলো। দেখলো ছায়ামূর্তিটা লন ধরে ছুটে যাচ্ছে। গর্ডন, ওই দেখ সেই মূর্তিটা। তুই ওটাকে ধাওয়া কর, আমি গুলি করছি। যা গর্ডন, তুই ওটাকে ধাওয়া কর, আমি দেখছি এখান থেকে। অ্যান্ড্রু সঙ্গে সঙ্গে গুলি করল। গুলি লাগলো ওটার পায়ে। তবু ওটা খোঁড়াতে খোঁড়াতে গরুস্থানের দেওয়ালের উপরে উঠে পড়ল। দুই ভাইও ছুটে গেল। দেখলো কালো মূর্তিটা একটা পরিত্যক্ত ভোল্টের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। পরদিন স্থানীয় সেই রক্ষী, কর্তৃপক্ষ এবং ক্রগলিন গ্রাঞ্জের পাড়াপড়শি সহ এমা, অ্যান্ড্রু ও গর্ডনের উপস্থিতিতে ভোল্টটি খোলা হলো। ভেতরে অসংখ্য কফিন, সবগুলোই ভাঙা, শুধু একটা আস্ত রয়েছে, যদিও ওটার ঢাকনা আলগা। অ্যান্ড্রু এবং গর্ডন কফিনের ঢাকনা তুলল। আঁতকে উঠল এমা। কফিনের ভেতরে শুয়ে আছে সেই বাদামি চেহারার ভয়ঙ্কর মূর্তিটা। ওটার গায়ের চামড়া ঝুলে পড়েছে, একটা পায়ে বুলেটের ক্ষত দেখা গেল। ভ্যাম্পায়ার
শব্দটি উচ্চারণ করার কেউ সাহস না পেলেও সবাই বুঝতে পারল একমাত্র ওই রকম দানবই দিনের বেলায় কফিনে শুয়ে বিশ্রাম নেয় আর রাতের বেলায় রক্ত তৃষ্ণায় বেরিয়ে পড়ে। তারা ভ্যাম্পায়ারটার বুকে কাঠের গোঁজ ঢুকিয়ে দেওয়ার পর লাশটা পুড়িয়ে ফেলল। এরপরে ক্রগলিন গ্রাঞ্চে আর কোনো দিনই ভ্যাম্পায়ারের উপদ্রব হয়নি। কেমন লাগলো আজকে আমাদের গল্প ভ্যাম্পায়ার অফ ক্রগলিন গ্রাঞ্চ? যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন আর